লেখিকা অমৃতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান অসম্ভবা। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সেই আবার নেগেটিভ, ধুর। সকাল সকাল অনুর মেজাজটাই খারাপ হয়ে গেল। প্রেগনেন্সি টেস্ট কিটটা ডাস্টবিনে ফেলে হাত ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। নীল এর মধ্যেই চা করে ফেলেছে। 2 কাপ চা হাতে ঘরে ঢুকে ওর মুখ দেখেই বুঝেছে যে কি হয়েছে। হালকা সুরে বলল, অনু একদম চাপ নিও না, ও ঠিক হয়ে যাবে। অনু কিন্তু সাড়া দিল না। 5 বছর হয়েছে বিয়ের, দুজনেই এখন নিজের নিজের চাকরিতে ভালোই করছে। এই তো সময় ওদের জীবনে সন্তান আনার। নিজেদের মধ্যে আলোচনা করেই দুজন একমত হয়েই তো এগোনো। এই 3 মাস হলো ওরা চেষ্টা করছে। এত সময় লাগছে কেন? অনুর মধ্যে একটা হতাশা কাজ করছে। ওর সামান্য সমস্যা আছে পিসিওডির। মাসিক ঠিক সময় হওয়ানোর জন্যই সেই স্কুলে 11-12 সময় থেকেই ওষুধ খেয়ে আসছে। কিন্তু ডাক্তার তো বলেছিলেন যে সেরকম কোনো জটিলতা নেই। এই 3 থেকে 6 মাস যদি ওরা সাধারণভাবে চেষ্টা করে তাহলেও পজিটিভ হতেই পারে, না হবার কোনো কারণ নেই। তারপরও যদি না হয় তখন আরও টেস্ট ইত্যাদি করা যাবে। তাহলে হচ্ছে না কেন? অনু রোজ যোগাসন করে, ও মোটা নয়, ঠিক ঠিক খাবার খায়, পুষ্টিকর, ভাজাভুজি না, ফলিক অ্যাসিড ট্যাবলেটও খাচ্ছে। তাহলে কিছু ত্রুটি আছে কি? ওরই শরীরেই কোনো দোষ আছে? ও কি মা হতে পারবে না? নীলের সন্তান ও ধারণ করতে পারবে না? এই সব চিন্তা আজকাল বড্ড তাড়া করে বেড়ায় ওকে। নীলের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওর তো সবেতেই ইয়ার্কি। সবই কোনো ব্যাপার নাকি? প্রথমেই বলেছিল, শোনো, যদি না হয় এমনি তাহলে দত্তক নিয়ে নেব। এত ছোট ছোট বাচ্চা আছে যাদের কেউ নেই। আমাদের যে একদম নিজেদেরই সন্তান হতে হবে এই রকম তো কোনো ব্যাপার না অনু, তাই না বলো? হ্যাঁ, কোনো চাপ নেই নীলের তরফ থেকে। অনুর সন্তান চাই, বেশ তো, নীলেরও চাই। তাই বলে সেই নিয়ে দিনরাত চিন্তায় চিন্তায় অস্থির হয়ে থাকতে হবে? জীবনের বাকি সব দিক আটকে রাখতে হবে নাকি? অনু চিরকালই গোছানো, ধীর স্থির। একটা পরিকল্পনা মাফিক এগোনো ওর পছন্দ। সেখানে নীল ছন্ন ছাড়া, সবেতেই ফাজলামো। সবসময় যেন মুখে একটা হাসি লেগে আছে, কোনো চিন্তা নেই কিছু নিয়ে। ওর সব কিছু, চাকরির উন্নতি, শরীর স্বাস্থ্য সব নিয়ে ভাবা যেন অনুর দায়িত্ব। সেই যবে থেকে চেনে তবে থেকে। আমি এত চিন্তা করতে পারি না অনু, বেশি ভাবলেই আমার ঘুম পেয়ে যায়। এই এক কথা নীলের। এক আশ্চর্য নিশ্চিন্ত মানুষ। এই রকম আর কাউকে চেনে না অনু। জীবনে হাতে গোনা কবার ওকে চিন্তা করতে দেখেছে অনু? অথচ কিছু জিনিস নিয়ে তো ভাবতে হয়, চিন্তা করতে হয়, হয় না? তাই অনুই অভিউলেশন কিট কিনেছে। ওই দিন গুনে গুনে ঠিক করছে মাসের কোন দিন ওরা চেষ্টা করলে গর্ভসঞ্চার হবার সম্ভাবনা সব থেকে বেশি। আর যত মাস এগোচ্ছে কিন্তু সুখবর আসছে না, ততই যেন আরও বেশি করে হিসেব নিকেশ করছে অনু। তুমি এইটা নিয়ে এইভাবে চিন্তা করছো কেন অনু? হাতে তো অনেক সময় আছে আমাদের। নীল ওর মুখে চিন্তা দেখে বলল। অনু বলল, তুমি কি করে বুঝবে বলো? তোমার কোনো কিছু নিয়েই তো চিন্তা নেই। আর কিছু না পেয়ে এই হতাশাটা যেন নীলের উপর রাগ দেখিয়ে বের করে অনু। নীল বোঝে যে অনু কষ্ট পাচ্ছে এইটা নিয়ে। নীলও তো চায় বাবা হতে, তাই বলে অনু যা নিয়ম নিষেধ শুরু করেছে নীলের একটু অস্বস্তি হচ্ছে। আরে বাবা, এত টেনশন নিলে কি আর হয় নাকি? ভাবে নীল, বলে না। প্রথম প্রথম তো নীলও খুব উৎসাহী ছিল, হবে নাই বা কেন? যে জিনিসটা আটকানোর চেষ্টা ছিল এতদিন সেইটাই এখন হলে ভালো। ভুলে করে না কিছু হয়ে যায় এই ভয় তো থাকে। না চাইতে বাচ্চা হয়েই গেলে মুশকিল, আর সে জায়গায় এখন লক্ষ্যই হলো বাচ্চা। নীল তো বলেই ছিল, অনু এইবার তো যখন ইচ্ছে, আর তো কোনো বাধা নিষেধ নেই, তুমি যখন বলবে আমি হাজির। অনু লজ্জা পেয়ে বলেছিল, ধ্যাত, অসভ্য। নীল একটা নিষ্পাপ মুখ করে বলেছিল, আরে আমি ছাড়া তো একা একা এই কাজটা তুমি করতে পারবে না। আমি শুধু বললাম আমাকে যা করতে হবে আমি করতে রাজি, দিন হোক, রাত হোক, রোদ বৃষ্টি যাই হোক। শুরুর দিকে তো সব ভালোই ছিল। অনুর মনে একটা নতুন আশা ছিল। কিন্তু যত 1 মাস 2 মাস গড়িয়ে 3 মাসেও সেই এক জিনিস হলো, অনুর ধৈর্য কমতে লাগলো।
ভালো লাগছে না কিছু, শুধু দুশ্চিন্তা মাথায়। আর যত দুশ্চিন্তা বাড়ছে ততই দিনক্ষণ নিজের টেম্পারেচার সব মাপছে আর হিসেব কষছে। আর কোনো আনন্দে নেই ওদের মিলনে, দুটো মিষ্টি কথা নেই, আদর নেই। একটা কাজ যেন এই সময় করতেই হবে, হোক সারাদিন অফিসের চাপ, নিজের মাথা ধরুক বা খিদে পাক বা দুজনের কারোর ইচ্ছে করুক না করুক। নীল একদিন আপত্তি তুলে ইয়ার্কি করেই বলেছিল, তুমি এইটা নিয়ে অবসেসড হয়ে যাচ্ছ অনু, এইভাবে কিন্তু খুব চাপ হয়ে যাচ্ছে, কোনো আনন্দে নেই আর এতে। সবে কি আনন্দের খেলা হতে হবে নাকি নীল? অনু রাগ করে বলেছিল। নীল অনুর মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছিল, সন্তান ভালোবাসার ফল অনু, এই ধরে বেঁধে হাজবেন্ডকে অত্যাচার করে সন্তান লাভ হয় না। অনুর তাতে অভিমান হয়েছিল, আমি অত্যাচার করছি? আমাকে আর ভালো লাগে না না তোমার? এই দেখো, সেটা আবার কখন বললাম? নীল আকাশ থেকে পড়ল। অনু ছাড়া আর কাউকে কোনোদিন ভালো লেগেছে নীলের? অনু ছাড়া নীলের কে আছে এই গোটা পৃথিবীতে? কেউ না, কেউ না। অনুর অভিমান হচ্ছে দেখে আর কথা বাড়ায়নি নীল। তবু ওর মনে হয়েছে যে অনু যেন এই একটা জিনিস নিয়ে ভেবে যাচ্ছে সারাক্ষণ, আর সেটা ঠিক হচ্ছে না। তারপর ভেবেছে, থাক, অনুর মতোই চলুক, ঠিক হয়ে যাবে কিছু একটা সুরাহা। ওই যে দুশ্চিন্তা করাটা ঠিক স্বভাব নয় নীলের। অনু আছে ওর সাথে, সব ঠিক আছে। নীলের এই সামান্য আপত্তিতে কিন্তু অনুর চিন্তা আরো বেড়ে গেল। নীল বলছে না, কিন্তু ও অনুকে নিয়ে হতাশ, এই বুঝে বসলো। নীলের আর চেষ্টা করতে ভালো লাগছে না। এই সব ভাবতে ভাবতে অনুর রাগ হলো, এই ছেলেটার এই রকম স্বভাব কেন? সবেতেই ঠাট্টা, ইয়ার্কি, মজা, আনন্দ। একটু কি সিরিয়াস হওয়া যায় না নাকি জীবনে? অনু যে সারা জীবন ওর জন্য ভেবে এলো, এই একটা জিনিসে নীল কি পারে না নিজের অভ্যেস ছেড়ে এটাকে একটা গুরুগম্ভীরভাবে দেখতে? অনুর দায়িত্ব কেন? নীলেরও উচিত খোঁজ রাখা যে কবে অনুর ফার্টাইল উইন্ডো শুরু হয়েছে, এই মাসের সাইকেলের কত নম্বর দিন আজ। এটা তো একটা বৈজ্ঞানিক জিনিস, কিছু তাবিজ কবজ বুঝলো কি তো না? অনুর বিশ্বাস না রে বাবা, তাহলে এইটাতে নীলের একটু মনোযোগ দিতে কি হয়? কতবার তো বলেছে অনু, 12 নম্বর দিন থেকে 14-15 নম্বর দিন এইটাই আমার ফার্টাইল উইন্ডো। বল দিলেও ভুলে যায় নীল। এইভাবেই দিন গড়ায়। একটা নতুন মাসের সেই দিনগুলো এসে পড়ে, অনুর হিসেবে যেগুলো খুব দরকারি, সম্ভাবনাময় দিন। অভিমান ভুলে আরেকবার মনে করিয়েই দেয় নীলকেও, আজ কিন্তু তাড়াতাড়ি এসো বাড়ি। নীলের এই মাসটা অফিসে খুব কাজের চাপ। ও সত্যি কথাই বলে, 10টার আগে আসতে পারবো না অনু, এখন খুব প্রেশার কাজের। অন্য সময়ের মতন কিন্তু অনু খোঁজ করে না যে কীরকম চাপ, কতদিন চলবে, সেসব দিকে ওর মনই নেই। শুধু বলে, সে ঠিক আছে, 10টায় আসলেও হবে। এই কথাটা কিন্তু নীলের মনে বাজে। অনু ছাড়া ওর জন্য চিন্তা কেউ করে না সেভাবে। মাকে হারিয়েছে ছোটবেলাতেই, বাবা থেকেও নেই। এই অনুই একমাত্র নীলের ভালো থাকা খারাপ থাকা নিয়ে ভাবে। ওকে ভালোবাসে, সেই কবে থেকে আগলে আগলে রাখে। এই একটাই তো আশ্রয় নীলের। সেও যদি নীলকে উপেক্ষা করে তাহলে নীল দাঁড়াবে কোথায়, কি করবে? সন্তান সন্তান করে এমন একটা জেদ চেপেছে অনুর যে আজকাল আর নীলের কথা ভাবেও না। নীল ওর চোখের সামনেই আছে, তাও যেন অনু এক অন্য জগতে বাস করে আজকাল। ওই দিন গোনা, ওষুধ খাওয়া, নিয়ম মেনে এক হওয়া আর টেস্ট করা, ব্যাস ওইটুকুই প্রয়োজন ওর নীলকে আজকাল। সেদিন রাতে কাজ সেরে ফিরতে ফিরতে 10টা না 11:15 বাজলো নীলের। সারাদিন খুব খাটনি গেছে, একদম ক্লান্ত হয়ে ফিরেছে। ও ফিরতেই অনু তাড়াতাড়ি খাবার গরম করে খেতে দিয়ে দিল ওকে। খেয়ে উঠে একটু সোফাতে এলিয়ে চোখ বুজিয়ে শুয়েছিল নীল। সঙ্গে সঙ্গেই তো আর ঘুম আসে না, যতই ক্লান্তি লাগুক। অফিসের কাজগুলো একটু মাথা থেকে বের করতেও সময় লাগে। অনু এসে গম্ভীর গলায় ডাকলো, কি হলো, ঘরে এসো। নীলের মাথাতেই ছিল না যে অনুর হিসেব মতো আজ সাংঘাতিক সম্ভাবনাময় একটা দিন বা রাত। সেসব ভুলে প্রথমে বলল, আসছি একটু পরে, তোমার ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়ো। আমার আসলে। পুরোটা না শুনেই অনুর পা থেকে মাথা অবধি চলে গেল। রাগী গলায় বলল, নীল, ওই সব বাজে কথা ছাড়ো, এসো। আমি সকালেই বলেছিলাম আজ অভিলেশনের দিন। নীল অনুযোগের সুরে বলল, আমার খুব মাথা ধরেছে আজ অনু, একদম ভালো লাগছে না, আজ থাক। অনু আরও রেগে গেল, থাক মানে? তোমাকে এমন সাংঘাতিক কঠিন তো কিছু করতে বলিনি। নীল তাও হালকা মেজাজেই বদমাইশি করে বলল, অনু, আমি কি শুধু একটা শরীর তোমার কাছে? আমার কি মন নেই? অনু বকল, ফাজলামি ছাড়ো তো। নীল অল্প হেসে বলল,
আজ সত্যি ইচ্ছে করছে না অনু, মাথায় খুব ব্যথা। এমনি দিনে নীল যদি বলে মাথা ধরেছে, অনু ওর মাথায় বাম লাগিয়ে দেয়, বেশি যন্ত্রণা হলে ডিসপ্রিন এগিয়ে দেয় বা অন্তত একটু পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। নীল এই যত্নে, এই ভালোবাসাতেই এত বছর অভ্যস্ত। আজ কিন্তু অনুর মন সম্পূর্ণ অন্যদিকে। আজ এই সব খেয়াল নেই অনুর। এই কথায় আজ কেন জানি বিরক্তি হয় অনুর। বলল, অজুহাত দিচ্ছ আমাকে? সোজা না বললেই তো হয়। অজুহাত? নীল ভীষণ অবাক হয়। অনেকদিন ধরেই অনুর এই পরিবর্তনে ও অস্বস্তিতেই ভোগে, কিন্তু আজ এইটা কি বলল অনু? অজুহাত দিচ্ছে নীল। অনুর ইচ্ছের জন্য, আনন্দের জন্য সব কষ্ট স্বীকার করতে পারে নীল, তাই বলে আজ এইভাবে বলবে? কোনো কথা বাড়ালো না নীল, চুপ করে চোখ বুজিয়ে সোফায় শুয়ে পড়ল। ঝগড়া করা নীলের এমনিও পোষায় না, আর আজ মাথার ব্যথাটা সত্যি জাঁকিয়ে ধরেছে। থাক, অনুর যা ইচ্ছে করুক। নীলেরও একটা ধৈর্যের সীমা আছে তো নাকি? নীল শুয়ে পড়ল দেখে অনুও রেগে ভেতরে চলে গেল। শুয়ে তো পড়ল অনুও, কিন্তু ঘুম এলো কই? সারা রাত জেগে এপাশ ওপাশ করল। ওর নিজের কাছেও নিজের প্রতিক্রিয়াখানা বেমানান ঠেকল। অনু মনে মনে ভাবল, কি হয়েছে আমার? কি জানি কেন আজ নীলের উপর এত রাগ হলো। আর নীল, ও যে আর ঘরে শুতে এলো না, তাতে বুঝি খারাপ লাগলো না অনুর? নীলের এই এক দোষ, সবসময় শুধু ইয়ার্কি আর ফাজলামো। অনু বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, দেয় খুব করে বকে। পরে অনুর নিজেরই কষ্ট হয়। সেই কবে থেকেই তো অনু হাল ধরে আছে ওদের দুজনের হয়ে। নীল কি জানে না যে ওর ভালোটাই চায় অনু? অনুর থেকে বেশি করে কেউ চায় যে নীল ভালো থাকুক? কেউ না। তাহলে নীল এই রকম করছে কেন? তাও অনু আরও ভাবে, নীল কি ওকে কম ভালোবাসে নাকি? নীল ছাড়া আর কে ওর এই বকাঝকা, শাসন, হাসি মুখে মেনে নেবে? সকালে উঠতে একটু দেরি হয়ে গেল অনুর। অনেক রাত অবধি জেগে থেকে চিন্তাভাবনা করছিল, পুরনো দিনের অনেক কথাও ভাবছিল। মুখ চোখ ধুয়ে ঘর থেকে বেরোতেই দেখল নীল অফিস যাবার জন্য তৈরি। সবে তো 9টা বাজে, এর মধ্যেই চান হয়ে গেল, জামা কাপড়ও পরে ফেলল। এত তাড়া কিসের? নীল জলখাবারও বানিয়ে রেখেছিল ওর জন্য। রোজকার দায়িত্ব এটা নীলের। জলখাবার আর চা নীল বানায়, দুপুরের খাবার অনু, আর রাতে দুজনে কিছু একটা করে নেয় হাতে হাতে। অনুর জন্য পাউরুটি আর ফল ঢাকা দিয়ে রাখা ছিল। নীলের নিজের খাওয়া প্রায় শেষ। অনু কি একটা জিজ্ঞেস করতে যাবে, এমন সময় নীলের ফোনটা বেজে উঠল। অনুর মা ফোন করেছেন। অনু শুনল ওর মা বলছেন, কিরে, কাল রাতে তোকে ফোন করলাম, ধরলি না তো? নীল হেসে উত্তর দিল, কাল অফিস থেকে আসতে অনেক দেরি হয়েছিল, আর এসে এমন ক্লান্ত লাগছিল ঘুমিয়েই পড়েছিলাম। তোমার ফোনটা যখন এসেছে আমি আর শুনতে পাইনি জানো, সরি। অনুর মা নীলকে খুব স্নেহ করেন, জামাই তো এখন, তার কত আগে থেকেই ওর মনের অনেকটা জয় করে আছে নীল। অনুর মাকে নীলও একদম আপন করে নিয়েছিল সেই ছোটবেলা থেকেই। হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো? গলাটা কেমন শোনাচ্ছে? শাশুড়ির সাথে কোনো আড়াল লৌকিকতা নেই নীলের, ঘরের ছেলে যেন। নির্দ্বিধায় বলল, না না, ঠিক নেই, খুবই কাজের চাপ। এত কাজ করতে আমার ভালো লাগে না। কাল দুপুর থেকে ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিল, এখন কমেছে, কিন্তু তাও মনে হচ্ছে যেন একটু রেস্ট পেলে ভালো হয়, জানো ভালো মা। ভালো মা, এই বলেই ডাকে অনুর মাকে। অনুর মা মমতা ভরেই বললেন, হ্যাঁ রে, জ্বর আসেনি তো? পরশু তো শনিবার, ভালো করে ঘুমিয়ে নিস। আর শোন, শরীর খারাপ লাগলে ছুটি নিয়ে চলে আসিস বাড়ি। শরীর স্বাস্থ্য নষ্ট করে কাজ করতে হবে না বাবা। যা বলেছ, এরম করলে আর পারা যায় না জানো। তোমরা ভালো আছো তো? আরও একটু কথা বলে ফোন রেখে দিল নীল। প্লেটটা সিঙ্কে নামিয়ে অফিসের ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল। অনু বলল, আজ তাড়াতাড়ি যাবে বলনি তো? ওর দিকে না থেকে নীল উত্তর দিল, জিজ্ঞেস করনি কি করে বলবো? আর বললেও ভাবে অজুহাত দিচ্ছি। অনুর মায়ের সাথে সহজভাবে কথা বলছিল। অনুর কথার উত্তর কিন্তু আড়ষ্ট শোনালো। নীল অভিমান করে না সেরম, আজ কিন্তু ওর গলায় এক গাঢ় অভিমান অনুর প্রতি। অনুর কানে এসে ধাক্কা দিল সেটা। ইস, কাল রাতে ওরকম বলা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। অনু অনুযোগের সুরেই বলল, নীল, কাল রাতে আমি। ওর কথাটা শেষ হবার আগে নীল বলল, আমার কাল সত্যি মাথা ধরেছিল অনু, আমি মিথ্যে বলতে যাব কেন বলো? অনু চুপ করে থাকলো। সত্যি তো কি লাভ নীলের ওকে মিথ্যে বলে? এই কমাস তুমি আমাকে যেভাবে ট্রিট করছো, আমি যদি তোমাকে ভুল করেও কখনো সেভাবেই, তোমার কেমন লাগতো বলো অনু? অনু এর উত্তর কি দেবে? উত্তর হয়তো অনেক কিছুই দেওয়া যেত, সেগুলো ঠিক গুছিয়ে উঠতে পারল না। জিজ্ঞেস করলো, কখন ফিরবে আজ? এই প্রশ্নে নীলকে হঠাৎ খুব ক্লান্ত দেখালো যেন। হাসলো না। আমি জানি না অনু, সত্যিই জানি না।
বলে বেরিয়ে গেল। অনু আর কিছুই বলার সুযোগ পেল না। অনুর আজ আর অফিস যেতে ইচ্ছে করছে না। আজ বাড়ি থেকেই কাজ করবে, ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু কাজে মন বসে কই, শুধু উল্টোপাল্টা চিন্তা করছে মাথায়। সেগুলো মাথা থেকে সরাতে গিয়ে একটু পুরনো ছবি দেখতে বসলো অনু। কত যে স্মৃতি ভিড় করে এলো ওর মনে। সব ছবিতেই কীরকম হাসি মুখ দেখো নীলের। অথচ নীল যদি চাইতো সারাক্ষণ নিজের দুঃখ নিয়েই তো কাতর হয়ে থাকতে পারত। নিজের ভাগ্যের দোহাই দিয়েই কাটিয়ে দিতে পারতো সারাটা জীবন। তা কিন্তু কোনোদিন করেনি। সারাক্ষণ এই হাসি ঠাট্টা দিয়েই যেন সব না পাওয়াগুলো ঢেকে রেখেছে, সেই ছেলেবেলা থেকেই। খুব ছোটবেলায় ওর মা মারা গেছেন, বাবার বদলির চাকরি, তাই ওকে মামার বাড়িতে রেখে গেছিলেন। প্রথম তাও দেখতে আসতেন মাঝে সাঝে। তারপর তো আবার বিয়ে করে ওকে একদম দাদুর ঘাড়েই ছেড়ে দিয়েছিলেন। দাদু খুব ভালোবাসতেন ওকে। মামা মামি যে অত্যাচার করেছেন তার উপর তো মোটেও না। স্কুল খরচ, খেলার জিনিস, জামা কাপড় সবই দিতেন সাধ্য মতন। তবে ভালোবাসাতে ভরিয়ে রাখতেন তাও না। ওর প্রতি ওদের দায়িত্ব করতেন, কিন্তু ওকে একদম নিজের করে নিতে হয়তো পারেননি। মামাতো বোনটা ভালোবাসত, কিন্তু সেও বুঝতো যে নীল ওদের বাড়িতে একজন বাইরের লোক। কিছু বছর পরে দাদু মারা যাওয়ায় সেভাবে আদর করার, দুটো মিষ্টি কথা বলারও আর কেউ ছিল না। কিন্তু ওই যে নীলের স্বভাবখানা এমন যে সে ছেলে মনের দুঃখে গুটিয়ে যায় না। এক অদ্ভুত ক্ষমতা সব কিছুর সাথে হাসি মুখে মানিয়ে নেবার। কোনোদিন অনু দেখেনি যে নীল মন খারাপ করে আছে। তুমি ওকে ভালোবাসবে না তো কি? ও বাসবে। সেই 8 বছর বয়সে এসেছিল ওর মামার বাড়িতে। অনুদের ঠিক পাশের বাড়ি সেটা। অনু তখন 6। সেই থেকেই ওদের বাড়িতেও নীলের অবাধ যাওয়া আসা। কি করে যেন অনুর বাবা মাকে ও আপন করে নিয়েছিল। অনুর মা সেই তখন থেকেই ওর ভালো মা। বোধহয় একটু মমতা পেয়ে, একটু আদর পেয়ে নীল নিজের ছেলে মানুষী বুদ্ধিতে এই নাম দিয়েছিল। আর অনু ওকে সে ছোট্ট থেকে মেনে বুঝে চলতো নীল। নীলই বয়সে বড়, তবু ছোটবেলা থেকেই একটু গম্ভীর শান্ত অনু ওর উপর শাসন চালাতো। আর কেউ তো শাসন করতো না নীলকে, তাই এই ছোট্ট অনুর বড়দের মতন বকাঝকা কোনো দ্বিধা ছাড়াই মাথা পেতে নিত নীল। নীল ছিল শুধু নীল, কোনোদিন নীলদা হতে পারেনি। ভীষণ দুষ্টু ছেলেও, আমি দাদা বলবো না। অনু সেই ছোটতেই ঘোষণা করে দিয়েছিল। অনু কি করে জানি ওর গুরুজন হয়ে গিয়েছিল। বাবা নেই, মা নেই, বাড়িতে কেউ সেভাবে দেখার নেই। চাইলেই তো বকে যেতে পারতো নীল, কে আটকাতো? কেউ তো সময় পড়তে বসতে বলার, সময় খেতে ডাকবার ছিল না অনু ছাড়া। আগলে আগলে রাখতো অনু ওকে নিজের অজান্তেই। বিকেলবেলায় টিউশন পড়তে যাবার সময় যদি দেখতো ওর নীল খেলে বেড়াচ্ছে, অনু কড়া গলায় বলতো, পড়া নেই তোমার? ফিচেল হাসি হাসতো নীল, কিন্তু একটু পরে সত্যি গিয়ে পড়তে বসতো। শুধু খেলে খেলেই বেড়াতো নীল, যদি না অনু মাঝে মাঝে ধমকে যেত। মাথা পরিষ্কার, পড়াশোনায় খুব ভালো ছিল নীল বরাবরই, কিন্তু ভীষণ ভীষণ ফাঁকিবাজ। উচ্চ মাধ্যমিকের সময় তো এক্সট্রান্স পরীক্ষাগুলোর দেওয়ার জন্যই অনুই জোর করেছিল। পেয়ে যাব জয়েন্ট দিয়ে, চাপ নেই অনু, এই বলে হেসেছিল নীল। তারপর অনুর মাথায় চিন্তার রেখা দেখে জিজ্ঞেস করেছিল, আবার কি কেস করলাম? আইআইটি পরীক্ষার কি হলো? চোখ কপালে তুলেছিল নীল। আইআইটি? ওরে বাবা, সে তো অনেক পড়তে হবে। আমি ফুটবল খেলবো কখন? অনু ভীষণ চোখ কটমট করে বলেছিল, এই পাড়ায় ফুটবল খেলে কি হবে? তুমি কি আর ফুটবলার হবে নাকি? আইআইটির এক্সট্রান্সটা দাও, পড়ো ভালো করে, নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নাও। অনু এইভাবেই বলতো। নীল কি বুঝতো যে ওর ভবিষ্যতের সাথে অনু নিজেরটাও জড়িয়ে নিয়েছে সেই আগে থেকেই? কে জানে। কিন্তু নীল বুঝতো ওর জন্য অনু ভাবে, ওর কথা চিন্তা করে। তাই অনুর বলাতে ফুটবল ছেড়ে সত্যি মন দিয়ে পড়েছিল। স্কুলের মাস্টারমশাইরও খুব ভালোবাসতেন ওকে, বই নোটস দিয়ে অনেক সাহায্য করেছেন, নিজেদের সময় দিয়ে ওকে বুঝিয়ে দিয়েছেন। যেদিন রেজাল্ট বেরোলো, অনুদের বাড়িতেই ছিল নীল। অনুদের একটা কম্পিউটার ছিল, ওর বাবা ওর পড়াশোনার জন্য কিনে দিয়েছিলেন। আর সাথে একটা সেই যুগের ইন্টারনেট কানেকশন, তাতেই রেজাল্ট দেখা যাবে। অনু কম্পিউটার চালিয়ে বলেছিল, নাও রেজাল্ট দেখে নাও। নীল এগোয়নি, শুধু নিজের রোল নাম্বার লেখা অ্যাডমিট কার্ডটা ওকে দিয়ে দিয়েছিল। অনু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, আমি দেখব? নীল স্বভাবসিদ্ধ হাসি এসে বলেছিল, হ্যাঁ, তুমি তো দিতে বললে পরীক্ষা, তুমি দেখো। তবে এক মুহূর্ত যেন গম্ভীর হয়ে বলেছিল, যদি না পাই অনু, যেন আমি খুব চেষ্টা করেছিলাম। এই রকমই নীল। অনু যেন জানে অনুর কথা রাখতেও খুব চেষ্টা করেছে, ব্যাস আর কিছু না। ও নিজে পরীক্ষায় বসে সিট পেল কি পেল না তার থেকে বেশি দরকারি অনু ওর রেজাল্টে খুশি হলো কিনা। অনু মনে মনে জানতো কেন, তবু বাস্তববাদী অনু। আইআইটিতে একবার পড়তে গেলে কি আর অনুর কথা মনে থাকবে নাকি? পেয়েছিল নীল, খড়গপুরে ভর্তি হয়েছিল। তাও যাবার সময় ছেলে কি বলল,
ভর্তি তো হয়ে গেলাম, এইবার তো আরো পড়তে হবে, কি যে মুশকিল হলো। অনুর বাবা খুব রাশভারী মানুষ, সেদিন উনিও হেসে ফেলেছিলেন। সত্যিই তো, কোথায় তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি, মাঠে বল পেটাবি, তা না অনুর কথায় তুই এই পরীক্ষাটা দিতে গেলি, কি দরকার ছিল? কে জানে কি দরকার ছিল, নীল কি জানে নাকি? শুধু জানে অনুর কোনো কথা ফেলতে নেই, অনু যা বলে ওর ভালোর জন্য বলে, এই তো জানতো নীল, আর তো তলিয়ে দেখেনি। পড়তে গিয়ে কিন্তু অনুর থেকে দূরে থেকে নীলের মনে হয়েছিল প্রথমবার যে অনুকে ছাড়া নীলের চলবে না। না, কোনোদিন বলেনি যে অনু আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু মনে মনে জেনেছে। হস্টেলে যখন সারা রাত ফুটবল খেলার অবাধ স্বাধীনতা পেয়েছে, তখন ভেবেছে অনু থাকলে বারণ করত। অনুর ভয়েই যেন সময়ে খেয়েছে, পড়তে বসেছে। আর বাকিরা যখন নিজের বাবা মাকে ফোন করে রেজাল্ট বলেছে, নীল জানিয়েছে অনুকে। অনুও তখন ইকোনমিক্স নিয়ে ভর্তি হয়েছে প্রেসিডেন্সিতে, সেও আগাগোড়াই ভালো ছাত্রী, আর তার সাথে যথেষ্ট সচেতন, তাই তাকে পড়তে বস কোনোদিন বলতে হয়নি কাউকে। নীল তাহলে কি বলবে? বলার তো কতই ছিল। ছুটিতে বাড়ি আসতে নীলকে বলতো, না না তুমি পড়ো অনু, আমি ডিস্টার্ব করব না, কিন্তু সারাক্ষণ পড়তে নেই, একটু অন্য কিছুও করতে হয় তাই না? স্টাইপেন্ডের পয়সা জমিয়ে ওর জন্যই গল্পের বই কিনে আনতো। অনুর যে কি ভালো লাগতো। একটু দূরে গিয়ে নিজের মনটাও পরিষ্কার দেখতে পেয়েছিল যেন নীল, তাই অনু ছাড়া আর কেউ যে ওর মনে জায়গা পাবে এরকম ভাবার কোনো অবসরই ছিল না। সেখান থেকে এই বিয়ে সংসার অবধি সব সময় অনুর পাশে থেকেছে নীল। বিয়ের কথা ভেবেই এখন হাসি পেয়ে গেল অনুর। কি কাণ্ডটাই না করেছিল নীল। অনুর যখন মাস্টার্স চলছে সেকেন্ড ইয়ার, ততদিনে চাকরি পেয়ে গেছে নীল, হায়দ্রাবাদে পোস্টিং। ওর বাবা বললেন, এইবার তো বিয়ের তোড়জোড় করতে হয় অনু, আমি ছেলে দেখি। ছেলে দেখি, এই কথার মানে কি? তারপরই ওর মনে ধাক্কা লাগলো, নীল তো ওকেই কোনোদিন বলেনি যে ওকে ভালোবাসে। ও বললে নীল রাজি হবে, সেই ভরসায় তো আর বলা যায় না যে না বাবা ছেলে দেখো না। সেদিন সারাদিন ভেবে ভেবে রাতে অনু কাঁপা কাঁপা হাতে নীলকে ফোন করেছিল। ফোন ধরেই তো সেই আর কি শুরু করেছে, সে কি পড়তে বসে ফোন, কি সৌভাগ্য কি সৌভাগ্য, আর বলো কি খবর। অনু চুপ করেছিল, শুধু জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার আওয়াজ আসছিল। অনু? নীল ভয় পেয়েছিল, শরীর টরীর ঠিক আছে তো? নিজেকে খুব সংযত রেখে অনু বলেছিল, আমার বিয়ের জন্য বাবা পাত্র দেখছে নীল, এই বছরই বিয়ে দিতে চায়। ব্যাস এইটুকু বলেই ফোন রেখে কান্নায় ভেঙে পড়েছিল অনু। নীল যদি না এগিয়ে আসে ও আর কি করবে? ভালো থাকুক নীল, ব্যাস আর কিছু চাই না অনুর। কিন্তু নীল সেই প্রথম ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেল, অনুর বিয়ে হয়ে যাবে অন্য কারোর সাথে, তাহলে ও কি নিয়ে বাঁচবে, ওকে কে সামলাবে? হায় হায়, এতদিনে একবার কি নিজের মনের কথাটা অনুকে বলা যেত না? আলাদা করে বলতে হবে, এইটাই যে নীলের মাথায় আসেনি। কেন আসেনি? নীল কে? চাল নেই চুলো নেই, অনু ওর জন্য বসে থাকবে নাকি? চিন্তা করা যার স্বভাব না, সেই নীল চিন্তায় চিন্তায় পাগল হয়ে গিয়েছিল। কি বলবে কি করবে বুঝতে না পেরে সেই রাতেই ফ্লাইট নিয়ে কলকাতা ফিরে এসে রাত 3টের থেকে অনুদের বাড়ির বাইরে বসেছিল। সকালে খবরের কাগজ নিতে গিয়ে ওর বাবা দেখেন নীল সদর দরজার বাইরে বসে আছে। কি রে, কি ব্যাপার, তুই এখানে কখন থেকে বসে আছিস, ডাকিসনি কেন? অনুর মাও বেরিয়ে এসেছিলেন। ভালো মা, অনুর বিয়ে দিয়ে দিচ্ছ তোমরা? সেই প্রথম দেখেছিল অনু এই ছেলে কিছু নিয়ে চিন্তাও করতে পারে। অনুকে হারিয়ে ফেলার ভয়ে সাত তাড়াতাড়ি এসে হাজির হয়েছে। দেখে ভালো লেগেছিল অনুর, খুব খুব ভালো। অনুর মনে মনে ভয় ছিল তো, হয়তো নীল বলল, ও বাবা বিয়ে ফিয়ে আবার কে করবে, এই বেশ চলছে। বাবা মায়ের দিক থেকে কোনোই আপত্তি ছিল না, আর নীলের দিকে সেরকম অভিভাবকই কেউ ছিল না। বিয়ে তো ঠিক হলো, কিন্তু পাত্র একদম কুপোকাত হয়ে পড়ল। ওই ডিসেম্বরের ঠান্ডায় সারা রাত বাইরে বসে থেকে যা জ্বর বাঁধিয়েছিল নীল, সে কি অবস্থা। বাবা তো অনুকেই বকে দিলেন, কি এমন বলেছিস ওকে যে এইভাবে এসে ছেলেটা অসুস্থ হয়ে পড়ল? তোর কথা রাখবে জানিস বলে কি এইরকম করে টেনে আনতে হয় অনু? ও না হয় চিরটাকালই হঠকারী, তুই তো ঠান্ডা মাথার মেয়ে বলেই জানতাম। অনুর মায়াও লেগেছিল, আবার রাগও হয়েছিল। ফোন করে কথা বলা যেত না, শুধু শুধু বাবার কাছে বকুনি খাওয়ালো, পাগল একটা। আচ্ছা তুই সারা রাত বাইরে বসে থাকলি কেন বলতো? আমরা তো আজ ভোরবেলায় অনুর বিয়ে দিয়ে দিতাম, এরকম না নীল। ওর মাও বকেছিলেন নীলকে, আর এলি যদি ডাকবি তো আমাদের। এইরকম কাণ্ডজ্ঞানহীন ছেলের সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দেব না আমি। ততক্ষণে নীল বুঝেছে যে আর ভয় নেই, তাই জ্বরের চোটে উঠে বসতে না পারুক একগাল হেসে বলেছিল,
আর তো মাঝরাতে আসার দরকার নেই ভালো মা, এরপর থেকে তো তোমাকে জানিয়ে সকালের ফ্লাইট ধরেই আসবো। এখন তো আর অন্য কারোর সাথে তুমি অনুর বিয়ে দেবে না, তাই না? তারপর নিজেই আবদার জুড়েছিল, আমাকে একটু ওই তোমার আদা দেওয়া চা করে দাও না প্লিজ, গলায় ব্যথা করছে। 3 দিন জ্বরে ভুগিয়ে তবে আবার ফিরতে পেরেছিল। ততদিনে বিয়ে একদম ফাইনাল। হ্যাঁ, নীলের সাথেই পরের বছর বিয়ে হয়েছিল অনুর। অনুও ক্যাম্পাস থেকে হায়দ্রাবাদে চাকরি পেয়ে গিয়েছিল ততদিনে। নীলের দিকে তো সেরকম কেউ ছিল না, তাই বিয়ের অনুষ্ঠানটাই বড় করে হয়েছিল। নীল খরচের ভাগ দিয়েছিল। অনুর বাবা প্রথমে নিতে চাননি, উনি উল্টে বলেছিলেন, মেয়ের বিয়েতে আমি তো কিছু যৌতুক দিচ্ছি না নীল, তার উপর তুই কেন খরচের ভাগ দিবি? নীলের হিসেব সোজা, ছি ছি, যৌতুক আবার কি, সেসব একদম দিতে নেই। শোনো না, আমার তো কেউ নেই, শুধু মামারা আসবে বিয়েতে, বৌভাত আর কি করে হবে? তো এই বিয়েতেই আমার বন্ধু বান্ধবদের ডেকে নেবো ভাবছিলাম। অনুর মা বলেছিলেন, হ্যাঁ নিশ্চয়ই ডাক, তারা ছেলে পক্ষ, এমনি তো ডাকবো তাদের, তার জন্য খরচ তোকে দিতে হবে না। নীল চূড়ান্ত দুঃখের অভিনয় করে বলেছিল, যা বাবা, ভালো মা, তোমার কি এটা বলা উচিত ছিল? আমার মনটা দুঃখে খান খান হয়ে গেল। তোমার বলা উচিত ছিল যে, নীল, তোর আর কেউ না থাকুক, আমরা তো আছি, তা তোর যতটুকু সামর্থ্য তুই তাই দে বিয়ের খরচায়। অনুও যা পারবে দিচ্ছে, তোর বেলাতেও তাই নিয়ম। তা না শুধু তুই আমাদের কেউ নোস, আসবি, বিয়ে করবি, চলে যাবি। ধুস, আমাকে কারোর পছন্দই না দেখছি। এতই যদি খারাপ আমি, আমার সাথে দিও না বিয়ে তোমাদের একমাত্র মেয়ের, আমি বনে চলে যাচ্ছি। তারপর আর কে ওকে মুখের ওপর না বলবে। বিয়ের পরের দিন হঠাৎ এত বছর পরে নীলের বাবা এসেছিলেন ওর মামার বাড়িতে। মামাই খবর দিয়েছিলেন যে ওদের বিয়ে। দ্বিতীয় পরিবারকে সঙ্গে আনেননি, হয়তো আনতে বেঁধেছিল। ওকে বাদ দিয়েই তো উনি নিজের জীবনটা গুছিয়ে নিয়েছিলেন। সেটা যে অন্যায় হয়েছে সে কি উনি জানতেন না? এতদিন যার মুখও দেখেনি সেই ছেলেকে কি বলবেন ঠিক করে উঠতে পারেননি। তুমি তো অনেক বড় হয়ে গেছো নীল, এই বলে অপ্রস্তুত হেসেছিলেন। অনু প্রণাম করায় ওর দিকে এগিয়ে দিয়েছিলেন সঙ্গে আনা কিছু গয়না, বলেছিলেন, এইগুলো নীলের মায়ের গয়না, আশীর্বাদ হিসেবে নাও, সে থাকলে নিজেই দিত তোমাকে। অনু কি করবে বুঝতে পারেনি, নেবে হাত পেতে? যে মানুষটা নীলকে এইভাবে অবহেলা করেছে, একটু খোঁজ পর্যন্ত রাখেনি, তার কাছ থেকে গয়না নেবে অনু? নীলের দিকে তাকিয়েছিল। নীল কিন্তু দ্বিধা করেনি, অমলিন হেসে বলেছিল, না অনু, দিচ্ছেন উনি আশীর্বাদ করে। ছেলের দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন ভদ্রলোক। বোধহয় ভেবেছিলেন নীল রাগারাগি করবে, এত অবহেলার কৈফিয়ত চাইবে। হাত জোর করে বলেছিলেন, পারলে আমাকে ক্ষমা করো বাবা। নীল কিন্তু ওর হাত দুটো ধরে ফেলেছিল, সহজেই বলেছিল, এতে ক্ষমা করার কি আছে? আপনার উপর আমার তো কোনো রাগ নেই, কোনোদিনই ছিল না, আমি তো ভালোই আছি। এতে অল্পে ছাড়া পেয়ে যেন উনি বেঁচে গিয়েছিলেন, আর কোনোদিন খোঁজ নেননি, নীলও না। শুধু যখন উনি ফিরে গেলেন, নীল অনুর হাতখানা খুব জোর চেপে ধরেছিল, আর অনু দেখেছিল ওর চোখের কোণগুলো চিকচিক করছে। সামলে নিয়েই বলেছিল, নীল, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যেও না অনু। অনুর এই সব মনে পড়ায় মুখে একটা হাসি খেলে গেল। বিয়ের ছবিগুলোর উপর একবার হাত বুলিয়ে নিল। সেই বিয়ের পর থেকেই তো ওর আর নীলের এই ছোট্ট সংসার। নীল শুধু অনুকে ঘিরেই তো সাজিয়েছে সব, আর কে আছে ওর আপন? অনুকে ভালো রাখতে কোন জিনিসটা বাদ রেখেছে নীল? অনুর সব কথার দাম দিয়েছে তো, অন্য সবার থেকে বেশি। কত অন্যায় আবদারও তো রেখেছে, আর এমন সহজ সরল একটা মানুষের ওপরেই রাগ করছে অনু। ছি ছি, এইরকম কেউ করে না। আজ নীল আসলে অবশ্যই ওর সাথে ভালো করে কথা বলে সব অভিমান মুছে দেবে অনু। মনে মনে একদম ঠিক করে রাখলো। অফিসে এসে নীলও আজ খুব চিন্তায় পড়ে গেছে। অনু গম্ভীর, অনু ধীর স্থির, কিন্তু কোনোদিন অনুকে এইরকম অস্থির বিরক্ত দেখেনি নীল। মেয়েটার মধ্যে কি যে একটা যুদ্ধ চলছে। নীল কি করে যে ওর এই কষ্টটা দূর করবে বুঝতে পারছে না। অনুকে এইভাবে দুশ্চিন্তা করতে দেখে ভালো লাগছে না ওর। কাজে কাজে থাকলেও সেই এক কথাগুলোই মাথায় ঘুরে ঘুরে আসছে। শরীরটাও আজ ভালো লাগছে না। কাল রাতে ভালো করে ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করছে আবার। কাল একটা ডেডলাইন ছিল, আজ কাজ কম, তাই রক্ষে। নীল চিন্তা কাটাতে উঠে 1 কাপ চা নিয়ে এলো। ভাবলো, যদি এইভাবেই চলতে থাকে তাহলে ডাক্তার দেখতে হবে আবার। এরকমও তো হতে পারে কিছু সমস্যা আছে। সমস্যা থাকলে যেন বাবা আমারই থাকে, ও অনু ঠিক মেনে নেবে। অনু নিজের মধ্যেই শুধু খুঁত খুঁজে যাচ্ছে। আরে বাবা, এ শরীরের ব্যাপার, পড়াশোনা বা কাজ না যে তুমি মন দিয়ে করলেই হয়ে যাবে। কপালে থাকলে ঠিক হবে, না থাকলে হবে না। এই নিয়ে এভাবে কেন যে হতাশ হয়ে যাচ্ছে অনু, সেটাই তো নীল ধরতে পারছে না। আর আজ সব রাগ গিয়ে পড়ছে নীলের ওপর। অনু নীলের উপর রাগ করলে নীলের ভীষণ মন খারাপ করে। অনু জানে না সেটা। অনু ওর বোকামিতে রাগ করবে, চেঁচাবে, সেসব নীল কবেই মেনে নিয়েছে। বেলা অবধি ঘুমোলে টেনে তুলে দেবে, এত কুড়ে কেন তুমি, এই বলে 4টে কাজ ধরিয়ে দেবে। আবার নীলের শরীর খারাপ করলেও বকবে,
কোন দিকে হুঁশ থাকে তোমার? কি করে শরীর খারাপ বাঁধলো? কি খেয়েছিলে অফিসে বলো মনে করে? নিশ্চয়ই ওই রাস্তায় কচুরি আর কোল্ড ড্রিঙ্কস। মজা তোমার বের করে দেবো আমি, কিন্তু ভালোবাসবে, মাথায় হাত বুলিয়ে দেবে, ঘুমের মধ্যে উসখুস করলে এই তো আমি, এই বলে সান্ত্বনা দেবে। এই তো নীলের জগৎ। সেই অনু একবার কাল ডাকতে এলো না? কাল রাতে ওকে সারা রাত নীল সোফায় ঘুমোলো। হয়েছে আগে কোনো দিন? এই সব ভাবছিল নীল অফিসেই বসে। দেখতে দেখতে সময় অনেকটা গড়িয়ে গেছে। এমন সময় ওর বন্ধু ভিঘ্নেশ এসে বলল, লেটস গেট টি ফ্রম আউটসাইড। নীল ভাবল, বেশ তো, চলো বাইরে গিয়ে একটু চা খেয়ে আসা যাক। এমনিও কোনো কাজ এগোচ্ছে না। ভেবে ভেবে মাথা আরও ব্যথা করছে। অফিসের সামনে রাস্তার ওপারে চা, কফি, বাদাম এইসব নিয়ে বসে অনেকে। অফিসের গেট থেকে বেরিয়ে সেই দিকে যাচ্ছিল ভিঘ্নেশ আর নীল। এই রাস্তাটা ওয়ান ওয়ে, মানে এই রাস্তায় শুধু একদিক দিয়ে গাড়ি আসে, নীলের বাঁ দিক দিয়ে। সেই দিকে একটু হালকা নজর রেখে এগোচ্ছিল দুজনে। এমন কিছু গাড়ি নেই রাস্তায়। ঠিক এমন সময় নীলের ফোনটা বেজে উঠল পকেটে। অনু ফোন করেছে। নীল এক মুহূর্ত যে অন্যমনস্ক হয়ে ফোনটা বের করে হাতে নিয়েছে, একটা গাড়ি হঠাৎ ডান দিক থেকে এসে সাংঘাতিক জোরে এসে ওকে ধাক্কা মারল। হাত থেকে ফোনটা ছিটকে গিয়ে রাস্তায় পড়ল। ফোনের কাচের স্ক্রিনটার গায়ে হাজারটা সরু সরু ফাটল দেখা গেল। যেমন বাজছিল সেরকম বাজতে থাকলো ফোনটা, কিন্তু কেউ ধরল না। নীলের চারপাশে তখন ওর অফিসের লোকজন জড়ো হয়েছে। কি করবে এইবার, এই নিয়ে জোর আলোচনা হচ্ছে। সিকিউরিটি থেকে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়া দরকার, আর বাড়িতেও তো জানাতে হবে। যে জানাবে কি বলবে? আচ্ছা, সঙ্গে কে যাবে এখন? ওর ফোনটা একজন কুড়িয়ে আনলো, কিন্তু স্ক্রিন এমন ভেঙেছে যে ফোন ধরা তো যাচ্ছেই না, কিছু দেখাও যাচ্ছে না যে কে ফোন করছে। অনু ওকে আরও দুবার ফোন করলো, বেঁচে গেল। ব্যস্ত আছে হয়তো, ভাবলো অনু। কাজ হয়ে গেলে করবে ঠিকই, মনে মনে ভাবলো। কাজ শেষ করে আজ রাতে নীলের পছন্দের কিছু একটা রান্না করবে, এই বলে মন দিয়ে কাজ করতে লাগলো। একটু পরেই কিন্তু অনুর ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার থেকে একটা কল আসছে। অনু একটু দোনমনো করেই ধরলো। হ্যালো, নীলের অফিসের HR থেকে ফোন করেছে। প্রথমে নাম ধাম জিজ্ঞেস করলো অনুকে। বলল অনু হচ্ছে নীলের এমার্জেন্সি কন্ট্যাক্ট, তাই ফোন করেছে ওরা। অনু জানে ও নীলের এমার্জেন্সি কন্ট্যাক্ট। হলোটা কি? অনুর তো এই শুনেই হাত পা ঠান্ডা হয়ে এলো। অফিসের সামনেই নাকি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনের লেগেছে। এক নীল, আরেকজনের নাম বলল ভিঘ্নেশ। অনু চেনে এই নামটা, ছেলেটাকে দেখেছে এক দুবার নীলের অফিসের পার্টিতে। কি হয়েছে, কতটা লেগেছে, এইসব কিছুই বলতে পারলো না যে ফোন করেছে। সে শুধু বলল ওদেরকে কন্টিনেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, অনু যেন সেখানে যায় যত তাড়াতাড়ি সম্ভব। অনু বারবার জিজ্ঞেস করলো, খুব লেগেছে কি? ওখানে আর কি আছে ভিঘ্নেশ ছাড়া? HR এর মহিলার এক কথা, আমি তো অফিসে আছি আর স্পটেও ছিলাম না। আপনি যান ওখানে ম্যাম, ওখানে জানতে পারবেন। তবে একজনের সার্জারি লাগবে এরকম আমি শুনেছি, সেটা কার আমি জানি না, হতে পারে দুজনেরই। এইভাবে কেউ খবর দেয় কারোর বাড়িতে? কি আশ্চর্য রে বাবা! নীলের এখন সার্জারি হবে? অল্প লাগলে তো ফোন ধরতো ছেলেটা, ফোন ধরছে না মানে? হে ভগবান, কেন নীলের সাথে অশান্তি করলো? অনুর চোখ ফেটে কান্না এলো। দিব্যি ছিল দুজনে, বাচ্চা কাচ্চা করে ছেলেটার সাথে এরকম ব্যবহার করলো। কাল রাতে সোফায় ঘুমোলো, আজকেও তো বললো মাকে যে শরীর ভালো নেই। অনু ভালো করে জিজ্ঞেস করলো না কেন, ওকে আজ অফিস যেতে দিল কেন, কি হবে এইবার? তারপর অনু ভাবলো, না না, সময় নষ্ট করা যাবে না। ও না গেলে যদি বাড়ির লোক আসেনি, টাকা জমা দেওয়া হয়নি, এই বলে চিকিৎসা শুরু না হয়। এ বাবা, নীল না জানি কি অবস্থায় আছে একা একা। না, এক্ষুনি যেতে হবে। টাকা পয়সা কার্ড যা আছে ওদের সব নিয়ে যেতে হবে। ইন্স্যুরেন্সের ফাইলটা কই? আলমারি হাতড়ে সব জড়ো করলো অনু। একটা বাইরে পরার জামা কোনো রকমে পরে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। হাসপাতালটা ওদের বাড়ি থেকে খুব দূরে না, নাল্লা গান্ডলা বলে একটা জায়গায়, বেশ বড় হাসপাতাল। রিসেপশনে নীলের নাম করে জিজ্ঞেস করলো অনু, কোথায় আছে, কি অবস্থা? রিসেপশনের ছেলেটা উত্তর দেবার আগে নীলের অফিসের এখন সিনিয়র ওর নাম শুনে এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, তুমি কি নীলের ওয়াইফ? আমি ওর কলিগ শ্যামল। হ্যাঁ হ্যাঁ। অনুর তখন কেঁদে ফেলার মতন অবস্থা। উনি বললেন, নীলকে এমার্জেন্সিতে রেখেছে আপাতত, সেটাই সোজা গিয়ে ডান দিকে পড়বে, অনু যেতে পারে। উনি এখানে ভিঘ্নেশের বাড়ির লোকের জন্য অপেক্ষা করছেন, ওরা এসে গেলে উনিও যাবেন ওখানে। নীলের ফোনটা এগিয়ে দিলেন ওকে। ভেঙে একেবারে ছত্রাখান হয়ে আছে সেটা, এলোমেলো দাগ হয়ে আছে গায়ে। হাতে নিয়ে দেখলো দাগগুলো শুকিয়ে যাওয়া রক্তের। অনুর মনের মধ্যে কি যে তোলপাড় হলো। উনি আর কি বলবেন ওর কানেই গেল না। ও সোজা ছুটেছে এমার্জেন্সির দিকে, আর কিছু শোনার ধৈর্য নেই। কেন কেন ও আজ সকালে নীলকে যেতে দিল রাগ করে? কখন ফিরবে আজ? অনুর এই প্রশ্নে কি বলেছিল আজ নীল? আমি জানি না অনু। নীলের কথাটা কানে বাজলো অনুর, মনে হলো ওর চারপাশটা অন্ধকার হয়ে আসছে।
এমার্জেন্সিতে ঢুকেই সামনে একজনকে দেখল অনু। তার হাত এমন ভেঙেছে যে ভাঙা হাড় চামড়া ফুঁড়ে বেরিয়ে এসেছে। দেখে তো অনু নিজেরই শরীর খারাপ লাগতে শুরু করেছে। এখানে নীল কোথায়? ওকে দেখে একজন নার্স এগিয়ে এলেন। কাকে খুঁজছে জিজ্ঞাসা করলেন। নাম শুনে চার্ট মিলিয়ে দূরে একদম কোনায় একটা বেড দেখালেন। অনু দেখল, হ্যাঁ ওইটাই নীল। আধশোয়া হয়ে আছে। একজন ডাক্তার আছেন ওর কাছে, কি যেন জিজ্ঞেস করছেন ওকে। জ্ঞান আছে, কথা বলছে। উফ, অনুর দেহে যেন প্রাণ ফিরে এলো। ডাক্তারটি তাড়াহুড়োয় কি কি সব ঘস ঘস করে একটা কাগজে লিখে নিলেন। প্রায় দৌড়ে নীলের পাশে পৌঁছে গেল অনু। তবে ডাক্তারবাবু ওকে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই বললেন, ডোন্ট ওয়ারি, ওয়েট হেয়ার। বলেই দ্রুত পায়ে এগিয়ে গেলেন। ওনাদের কি আর দাঁড়ালে চলে? নীলকে কাছ থেকে দেখল অনু। গালে ছড়ে গেছে, নিচের ঠোঁটটাও কেটেছে অনেকখানি, আর ডান হাতটা ভীষণ ফুলে উঠেছে। রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে। বেশ ভালোই লেগেছে, কিন্তু তাও অনু যা ভেবেছিল তার থেকে তো অনেক ভালো অবস্থায় আছে। শান্তি বাবা। কাঁধে হাত রাখল অনু। ইস, কি অবস্থা হয়েছে! ওর দিকে অবাক হয়ে তাকালো নীল। অনু, তুমি কি করে এলে এখানে? অনু হাঁপাতে হাঁপাতে বলল, তোমার অফিস থেকে আমাকে ফোন করেছিল, খুব ব্যথা করছে হাতটায়। নীল করুণ মুখে করে বলল, হাতেই লেগেছে বেশি, তবে ধাক্কা লেগে এমন পড়ে গিয়েছিলাম যে গোটা গায়ে ব্যথা করছে জানো খুব। তারপর অনুর মুখ দেখে বলল, তোমার কি শরীর খারাপ লাগছে অনু? বসবে একটু? অনু ভাবল, হায়, এর উপর রাগ করে কেউ? নিজের লেগেছে আর অনুকে জিজ্ঞেস করছে যে ও বসবে কি না। অনু ওর হাতটা দেখে জিজ্ঞেস করলো, এক্সরে করেছে? ভাঙেনি তো? না, করবে। মনে হয় না ভেঙেছে, ভাঙলে আরও যন্ত্রণা করতো। তবে আমার ফোনটা একদম গেছে অনু, তাই তোমাকে আমি জানাতে পারিনি যে আমার কিছুই হয়নি। অনু রাগ করে বলল, কিছুই হয়নি? এইটা কি কিছুই না হবার লক্ষণ? হ্যাঁ। তাতে নীল আরও বিমর্ষ হয়ে বলল, ভিঘ্নেশের আরও লেগেছে জানো, ওকে তো সার্জারিতে নিয়ে গেছে। কি মুশকিল বলো, আমরা একটু চা খেতে যাচ্ছিলাম আর গাড়িটা এমন ভুল দিক থেকে এলো, দেখতেই পাইনি। তোমার ফোনটা আসছিল ঠিক সেই সময়। ইস, আমার সেই সময় ফোনটা করাই উচিত হয়নি। অনু আফসোস করে বলল, আরে না না, তুমি কি করে জানবে? নীল হেসেই বলল। তারপর জিজ্ঞেস করলো, অনু, একটু জল আছে কি তোমার কাছে? সঙ্গে তো নেই, তবে এদিক ওদিক খুঁজে অনু জল নিয়ে এলো একটা কাগজের কাপে করে। নীল হাত বাড়ালো, কিন্তু অনু ওকে দিল না। বলল, ঠোঁটে কেটে গেছে, তুমি খেতে গিয়ে লাগাবে, আমি খাইয়ে দিই, এসো। নীল বেশ খুশি হয়ে বলল, যাক, গাড়ির ধাক্কা খেয়ে আমার কিছু তো লাভ হলো। অনু নকল রাগ দেখালো, আবার তুমি শুরু করলে বাজে বকতে, হা করো। এক্সরে করে দেখা গেল হাড় ভাঙেনি, তাও লেগেছে বেশ, তাই 3-4 দিন ব্যথা তো থাকবেই খুব, তারপর আস্তে আস্তে কমে যাবে বললেন ডাক্তার। রাস্তায় পড়ে মুখে ওরকম কেটেছে বলে টিটেনাস ইঞ্জেকশনও নিতে হলো। ঠোঁটে সেলাই পড়লো একটা। এইসব করে ওদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা হয়ে গেল। নীল ফেরার সময় নিজস্ব কায়দায় বলল, ওই গাড়িটা যে চালাচ্ছিল আমি বলবো ও বেশ ভালো লোক জানো, কিন্তু শুধু আমাকে ধাক্কা দিলেই হতো, শুধু শুধু ভিঘ্নেশকে মারতে গেল কেন? অনু রাগ করেই বলল, কেন, তোমাকে এবার ধাক্কা দেবে কেন শুনি একটু? নীল চোখ বড় বড় করে বলল, বারে, ও ধাক্কা দিল বলেই তো তোমার মনে হলো যে আমি বুঝি এই পৃথিবীর মায়া কাটিয়ে চলেই গেছি, তাই তো তুমি দৌড়ে গাড়ি নিয়ে এলে আমাকে দেখতে। না হলে তো আমার উপর রাগ করেছিলে, খালি খ্যাচর ম্যাচর করছিলে, এক চিলতে ভালোবাসছিলে না। অনু রাগ করে রাস্তার পাশে গাড়ি থামিয়ে বলল, এইরকম করলে আমি নামিয়ে দেব তোমাকে, বাড়ি নিয়ে যাব না। নীল জানে এইসব ফাঁকা আওয়াজ বলল, দাও, নামিয়ে দাও, আর কি করব? এই যদি আজ আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত, কোথায় আর পেতে অনু? আফসোস করতে তো। ভাবতে কি এমন মন্দ ছেলে? ঘরে দুটো কাজ করতো, বকুনি বকুনি শুনতো, মরেই গেল। আবার তুমি, এইসব কি কথা? এরকম কেউ বলে নাকি? নীল দমল না, গম্ভীর হয়ে বলল, যেটা সত্যি সেটা তো সত্যি অনু। অ্যাক্সিডেন্ট না হলে কি আর তুমি আমাকে পাত্তা দিতে? রাগ করে থাকতে আমার ওপর, যেন আমি ইচ্ছে করে ঝামেলা করছি বা আমি চাইছি না বলেই আমাদের এই প্ল্যানটা এগোচ্ছে না। অনু কিন্তু গম্ভীর হয়ে বলল, না নীল, তোমার অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার আগেই আমি বুঝতে পেরেছিলাম তোমার উপর রাগ করাটা ঠিক হয়নি। সত্যি? নীল যেন অবাক হয়েছে। অনু হেসে নীলের দিকে ফিরে বলল, একদম সত্যি। আমি তো আজ তোমার জন্য ওই চিকেন পাস্তা বানাবো ভাবছিলাম, ঠিক সেই সময় তো ফোন এলো যে এই কাণ্ড। নীল হতাশ হয়ে বলল, যা, তার মানে আমি শুধু শুধু গাড়ি ধাক্কা খেলাম আর পাস্তাটাও মার গেল? কি যে বাজে লোক বাবা, না না, মোটেও ভালো লোক না। বাড়ি ফিরে নীল শটান শুয়ে পড়ল। অনু কত বলল, ধুলোবালি লেগে আছে, জামা প্যান্টটা পাল্টে নাও। শুনলে তো? পারবো না অনু, প্লিজ শুতে দাও, 1 মিনিট আমি দাঁড়াতে পারছি না। অগত্যা অনু ছেড়ে দিল, থাক একটু শুয়েই নিক।
তারপর অনু ঠিক বুঝিয়ে সুঝিয়ে কাজ আদায় করে নেবে। এই জামাই শুয়ে ভালো করে ঘুমোতে পারবে নাকি? নীলের পাশে এসে বসলো অনু, ওর হাতে হাত বুলিয়ে দিয়ে নিজেই কাচুমাচু মুখ করে জিজ্ঞেস করলো, খুব ব্যথা করছে না? নীল তো এমনিতেই ফাজিল, সেও করুণ মুখ করে বলল, হ্যাঁ খুব, তবে তুমি যদি একটু তোমার কোলে মাথা রাখতে দাও তাহলে কমতেও পারে। আজ কিন্তু অনু আর রাগ করলো না ওর এই দুষ্টুমিতে। বেশ তো, শো বলে গুছিয়ে বসলো। নীল ওর কোলে মাথা দিয়ে হেসে বলল, আমি ভাবতেই পারছি না তুমি রাজি হয়ে গেলে। ওর মাথায় হাত বুলিয়ে দিল অনু, চুলে বিলি কেটে দিল। আরামে চোখ বুজে আসছিল নীলের। অনু জিজ্ঞেস করলো, এই জ্বর জ্বর লাগছে না তো? কষ্ট হলে কিন্তু বলো আমাকে। নীল বলল, না না, জ্বর ফর আসেনি, ওই হাতে খুব ব্যথা। তারপর উদাস হয়ে বলল, একদম আমার সামনে ভিগ্নেশ। ইস, আর একটু পাশ দিয়ে হাঁটলেই আমারও খুব লাগতো জানো, হাত ভেঙে যেত, হয়তো মরেই। আহ চুপ করবে। ওর কাঁধে চিমটি কেটে দিল অনু। বাজে বকতে পারলে আর কিছু চাই না না তোমার? অত জোরে কেউ চিমটি কাটে অনু? আমার কিন্তু খুব লাগলো। এই বলে নীল চুপ করে গেল, চোখ বন্ধ করে শুয়ে থাকলো। অনুই আবার অনুযোগের সুরে বলল, ঘুম পেয়েছে? ভালো করে শোবে বালিশে মাথা দিয়ে। উহু, মাথা নাড়ল নীল। তুমি যেও না, থাকো না প্লিজ আমার কাছে। অনু মনে মনে ভাবল, দেখো কেমন আদরের কাঙাল ছেলেটা, একটু ভালোবাসলেই সব অভিমান ভুলে যায়। অনু কি জানে না, ইস এই বাচ্চা বাচ্চা করে নীলকেই বড় অবহেলা করা হয়ে গেছে। আর করবে না বাবা এরকম, অল্পের উপর দিয়ে গেছে আজ, খুব শিক্ষা হয়েছে অনুর। নীল ছাড়া ওর পৃথিবী অন্ধকার একদম। বেশ খানিক্ষণ চুপ করে শুয়ে থাকলো নীল। অনু আর ডাকলো না। এদিকে রাতের খাবার জন্য তো কিছু বানানো হয়নি আজ। অনু ভাবলো, অর্ডার করে দেবে? না না, এত খাটাখাটনি গেছে নীলের, তার উপর শরীর ঠিক নেই, বাড়িতেই কিছু একটা বানিয়ে নেবে, বাইরের খাবারের দরকার নেই। এমন সময় নীল চোখ খুলে বলল, অনু খিদে পাচ্ছে, কিছু খেতে দাও না। এই দেখো, হ্যাঁ তুমি একটু শো, আমি নিয়ে আসছি। আমিও যাই তোমার সাথে, হেল্প করে দিই। বলে উঠে বসতে গিয়ে ভুল করে ডান হাতে চাপ দিয়ে উফ করে উঠল নীল। অনু ওর কীর্তি দেখে হেসে ফেলল। এই রকমের স্বভাব নীলের, সব কিছুতেই হুটোপাটি। বলল, থাক থাক, তুমি শুয়েই থাকো, আমি আসছি। অনু আগেই জানে যে খাবার নিয়ে এসে ওকেই খাইয়ে দিতে হবে। এমনিতে হই হুল্লোড়ে ছেলে, কিন্তু একটু শরীর খারাপ হলেই ব্যাস, আদর করো যত্ন করো, তবেই মন ভরবে। আর আজ তো কথাই নেই। ভাত ডাল ডিমের অমলেট, এই আজ রাতের খাবার। তাড়াতাড়ি প্রেশার কুকারে বেশিরভাগটা করে দুজনের জন্য দুটো থালায় করে খাবার ঘরেই নিয়ে এলো অনু। এসে দেখে নীল ঘুমিয়েই পড়েছে। ডেকে তুলে খেতে দিতেই স্বভাবসিদ্ধভাবে বলল, খাইয়ে দাও না প্লিজ, হাতটায় খুব লাগছে। এই ছেলেকে বিয়ে করেছে অনু, অনুর দায় দায়িত্ব নাকি ইনি নিয়েছেন। আবার শুধু তাই নয়, ইনি বাবাও হবেন। সত্যি অনু নিজের মনে মনেই ভাবল, ফোন করে যখন বলল নীলের অ্যাক্সিডেন্ট হয়েছে, কি ভয় যে লেগেছিল। না বাবা, আর একদম ঝগড়াঝাটি করবে না নীলের সাথে। সব খাবারটা খেলো না নীল, অর্ধেক খেয়েই বলল, পেট ভরে গেছে অনু, আর খাবো না। অনু জোর করে আরও 2-3 গ্রাস মুখে ভরে দিল। তারপর কিন্তু নীল একদম খেতে চাইল না। মুখ বিকৃত করে বলল, আর দিও না, ভালো লাগছে না, কিরকম যেন লাগছে। অনু দেখলো ওর মুখটাও যেন থমথমে। ব্যথাটা বাড়ছে হয়তো, একটা পেনকিলার খাবে? দেব? দাও, হাল ছাড়াভাবে বলল নীল। চঞ্চল মানুষ যদি অসুস্থ হয়ে ঝিমিয়ে পড়ে ভালো লাগে না দেখতে। ওষুধ খেয়ে জামা পাল্টানো হলো, অনুকে সাহায্য করতে হলো। তারপর নীল যেন একটু নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। অনু ওর ডান হাতটা আরও একটা বালিশের উপর ঠিক করে রাখলো, ভালো করে চাদর চাপা দিয়ে দিল। যখন রান্নাঘরের কাজ শেষ করে ওর পাশে শুতে এলো, নীল হঠাৎ চোখ খুলে বলল, সরি অনু, আজকে ওই ফার্টাইল উইন্ডো ছিল না। আজ না আমার সত্যি খারাপ অবস্থা, আউট অফ কমিশন, সরি। অনু ওর কপালে হাত দিয়ে দেখলো বেশ গরম, মানে এইবার জ্বরও এসেছে। বলল, দাঁড়াও একটা ক্যালপল খাইয়ে দিই। আর এইসব নিয়ে আর ভেবো না, তুমি ঠিক হয়ে যাও তাহলেই হবে। নীল একটু অবাক চোখেই তাকালো। শান্ত গলা অনুর। তাহলে কি প্ল্যানই বাতিল করে দিল? একটু কষ্ট করে উঠেই বসলো নীল। তুমি কি রাগ করলে অনু? আই এম সরি, প্লিজ তুমি প্ল্যান ক্যান্সেল করে দিও না। দেখো এরকম না যে আমরা এক্ষুনি চাইছি মানে এক্ষুনি হবে, আর এক্ষুনি হচ্ছে না মানে কোনোদিন হবে না। এইসব জিনিস ওরকম সময় রুটিন ধরে হয় না অনু। আহ, উঠলে কেন? জ্ঞান দিচ্ছে আবার। না, ওষুধটা খেয়ে নাও। বলে জল আর ওষুধ বাড়িয়ে দিল নীলকে। তারপর ওকে আরও অবাক করে ওর নাকের ডগায় একটা চুমু খেয়ে বলল, সরি আবার কি? আমি কিছু ক্যান্সেল করছি না নীল, আমার কাছে তুমি আছো, এই অনেক। নীল চোখ বড় বড় করে নিজের নাকে হাত বুলিয়ে বলল, আমার মনে হয় মাথায় লেগেছে অনু, হ্যালুসিনেশন হচ্ছে, ভুল দেখছি, ভুল শুনছি। আমি আছি তাতেই হবে? না না, এরকম হতেই পারে না। আমি গেলেও ক্ষতি নেই, শুধু একটা শেষ কাজ করে ফটো হলেই হলো। নীল, মারবো এমন না তোমাকে। নীল খিলখিল করে হাসলো, তারপর আরাম করে শুয়ে বলল,
তুমি আমাকে মারবে? মারো, তুমি মারলে আমার লাগে না অনু। কিন্তু কিন্তু কি? তুমি আমার ওপর ওরকম রাগ করলে আমার বড্ড খারাপ লাগে। আমি কি করব বলো? আমার আয়ত্তে থাকলে তো হয়েই যেত। কতজন চায় না তাও তাদের ছেলে মেয়ে হয়ে যায়, আবার অনেকে চায় কত চেষ্টা করে একটাও হয় না। এই সব ভাগ্যের ব্যাপার অনু। অনু ওর পাশে গুটিসুটি মেরে শুলো। নীল একদম নিচু স্বরে বলল, মন খারাপ করে না অনু, একদম প্রেশার নিও না, ঠিক সময়ে হবে সব। আমাদের মধ্যে যদি মন কষাকষি হয়ে যায় কি লাভ হবে অনু? একটা বাচ্চার তো একটা ভালো সুন্দর পরিবেশ চাই, তবে তো। সে যদি দেখে, বলে আর চোখে একবার অনুর দিকে দেখে ফাজিল হেসে বলল, মা বাবাকে ধরে পেটায়, সেও তো ঘাবড়ে যাবে, তাই না? অনুও কোনো এ ভর দিয়ে আতশোয়া হয়ে বলল, আমি তোমাকে পেটাই? কি বাজে কথা। বাচ্চা হলে সেও জানবে মাই ভালো, বাবা মস্ত বাজি, দেখে শুনে রাস্তা পার হতে পারে না। কেমন লাগিয়ে এলে বলো তো? শুধু শুধু কষ্ট ভোগ করা। এইবার কবে সারবে? সেই কবে সারবে? না সারলে তো আবার কাজে বিঘ্ন। এই বেশি না? আমি কেমন ভয় পেয়েছিলাম জানো? জানো তুমি? বলে নীলের বাহাতে দিল এক চিমটি। সে উড়ি বাবা, কি অত্যাচার, বলে মিথ্যে কানাকাটি জুড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নীল বলল, ওই মন খারাপ করো না, দেখো কত রকম ট্রিটমেন্ট আছে আজকাল, আমরা ডাক্তারের সাথে কথা বলে নেব, এখন অনেক সময় আছে অনু, প্লিজ তুমি এরকম মনমরা হয়ে থেকো না, আমার ভালো লাগে না। অনু হাসলো একটু, তারপর বলল, ঠিক বলেছ, বাচ্চা যখন হবে হবে, এখন তোমার পলিসিতে চলবো। আমিও আর এই গোনাগুনি হিসেব করব না, টেনশন নেব না। হতে পারে আমাদের আরেকটু সময় লাগবে, বা হতে পারে আমাদের কিছু সমস্যা আছে। এখন তো কতজনই লেটে বেবি নেয়, 36, 37-এও দিব্যি বাচ্চা হচ্ছে। এত তাড়াহুড়োর কিছু তো নেই। আর যদি সত্যিই না হয়, আমিও অ্যাডাপ্ট করতে রাজি। ভালো করে মানুষ করাটাই তো আসল, বলো? সে তো অবশ্যই, নিজের জিন থাকতে হবে এরকম মানে নেই অনু। হ্যাঁ, ওই এক্সপিরিয়েন্সটা থেকে তুমি ডিপ্রাইভড হবে, তোমার কাছে সেটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, তবে সেটা একটা পার্ট মাত্র। একটা বাচ্চাকে জন্ম দিলেই তো হয় না, তার খেয়াল রাখা, ঠিক করে মানুষ করা, সেটাই তো আসল। এই যে আমাকেই দেখো, আমার তো মাকে আবছাই মনে আছে, কত বয়স তখন আমার। তখনই যদি কোনো নিঃসন্তান কাপল অ্যাডপ্ট করে নিত আমাকে, হয়তো বেটারই হতো আমার জন্য, তাদের জন্য। আমাকেও বেকার মামার ঘাড়ে চাপতে হতো না, আর হয়তো তারাও একটা আনন্দ খুঁজে পেত, যেটা বায়োলজিক্যালি পসিবল হয়নি। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল নীল। এরকম কথা তো কোনোদিন বলেনি। অনু এই প্রথম শুনল এই জিনিসগুলো ওর মুখে। অনু কাছে ঘেসে এলো, মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ, তারপর খুব আস্তে জিজ্ঞেস করলো, তোমার খুব মন খারাপ করতো তাই না? বলতে না তো কিছু কোনোদিন। কি বলতাম অনু? বলে কি হতো? মা ফিরে আসতো, বাবা নিয়ে যেতেন নিজের কাছে আমাকে। মেনে নেওয়া ছাড়া আমার কাছে উপায় কি ছিল বলো? তারপর হাসলো, অনুর হাতটা নিজের হাতে ধরে বলল, ওসব চুকে বুকে গেছে অনু, আর কেউ না থাক আমার, তুমি তো আছো। আমি তো সব সময় আছি নীল, আজীবন থাকবো, ব্যাস। আবার কি, আর কি চাই আমার? তা তুমি কি অ্যাডাপ্ট করতে চাও? মানে বলো না ঠিক করে। অনু নাড়া দিল। নীল একটু ভাবলো, তারপর বলল, দেখো অনু, আমি একদম অ্যাডাপ্টই করতে চাই এরকম না। আমরা ট্রাই করি, ডাক্তারের সাথে কথা বলি, যদি চিকিৎসার দরকার হয় করতে পারি, আমার আপত্তি নেই কিছুতেই। তবে ওই আর কি, বায়োলজিক্যাল বাচ্চাই চাই এরকম আমার শর্ত নেই। IVF, সারোগেসি, এইসব উপায়গুলো আমার নেওয়ার ইচ্ছে নেই, বাকি তুমি যা বলবে। আমারও কোনো শর্ত নেই। অনুও হাসি মুখে বলল, সারোগেসি খুব কমপ্লিকেটেড জিনিস, তার থেকে অ্যাডপশনই বেটার। আমারও ওতে ইন্টারেস্ট নেই। অন্যের শরীরে যদি বেড়ে উঠলো, তাহলে সেও তো তার মা হলো। মানে যারা করে, আমি বলছি না যে তাদের সিদ্ধান্তটা ভুল, তবে ওই আর কি, আমার কমফোর্টেবল লাগবে না। কিছু বছর অবধি ট্রাই করি, না হলে অ্যাডপ্ট করে নেব। নীল ওর দিকে পাশ ফিরে জিজ্ঞেস করলো, সত্যি বলছো না আমার মন রাখতে? অনু নীলের মতন কায়দা করে বলল, তোমার আবার মন কি নীল? আমার কাছে তো তুমি শুধুই একটা শরীর। নীল এতে ভীষণ মজা পেয়ে হেসে উঠল, বলল, কি যাতা তুমি? হ্যাঁ অনু, আর আমাকে বলো? এই অনেক বকর বকর হয়েছে, ঘুমিয়ে পড়ো তো এইবার চুপটি করে। অনু ঘরের আলোটা নিভিয়ে দিল। অনু, তুমি খুব ভালো জানো। নীল একদম ফিসফিসিয়ে বলল, জানি, আর তুমি মস্ত পাজি সেটাও জানি। বলেই অনু ওর দিকে পাশ ফিরে গায়ে হাত রেখে বলল, এইবার ঘুমো, গুড নাইট। গুড নাইট। 2 বছর পর অনুর বাবা মা এসেছেন মেয়ের কাছে এই কদিন। আজ হসপিটাল থেকে ফিরবে অনু আর ওর মেয়ে আদ্রিতা। ভুল বলা হলো, মেয়ে কি শুধু মায়ের, বাবারও তো। অনুবাদে আরেকজনকেও এই এত ভালোবাসা যায়। আজ প্রথম জানলো নীল। অনু সাবধানে মেয়েকে তার বাবার কোলে দিয়ে গম্ভীর গলায় বলল, এইবার কিন্তু ভালো করে বড় করতে হবে ওকে নীল, আশকারা দেবে না শুধু, অনেক দায়িত্ব এখন তোমারও। নীল এক দৃষ্টে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, চাপ নেই অনু, ম্যানেজ হয়ে যাবে, তুমি টেনশন নিও না। বলে বলে দিও, আমি ঠিক পারবো। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।
আর গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।